কাজের মেয়াদ পূর্ণ হয়েছে। তো আমাদের মোহাম্মদী হাউজিং বাংলাদেশের প্রথম প্রাইভেট হাউজিং। আলহাজ সিরাজউদ্দৌলা মধ্যবিত্ত মানুষের আবাসন সমস্যা দূর করার জন্য হাউজিংয়ের উদ্যোগ নিয়ে পরিকল্পিত নগরী গড়ে তুলেছে। ঢাকা শহরের তুরাগ থেকে বুড়িগঙ্গার যে প্রান্ত, এর মাঝামাঝি জায়গায় 5টা প্রজেক্ট আমাদের। প্রাথমিকভাবে দুটো সফল প্রজেক্ট ছিল আমাদের, মোহাম্মদী হাউজিং লিমিটেড এবং মোহাম্মদী হাউজিং সোসাইটি, যে দুটোই মোহাম্মদপুরের। আমাদের পরের প্রকল্পটা গাবতলী বেড়িবাঁধ থেকে সদরঘাট যে বেড়িবাঁধটা গেছে এটার সাথে লাগোয়া নবীনগর প্রকল্প হিসেবে পরিচিত। এরপরে বা সমসাময়িক প্রকল্পটাই হচ্ছে 90 দশকে ঘোষিত গুলশানে মোহাম্মদী নামের প্রকল্প, যেটা খিলক্ষেত নামাপাড়ায় অবস্থিত। তো বসুন্ধরা আবাসন প্রকল্পের সামনে বা বসুন্ধরা আবাসিক এলাকার সামনে যে 300 ফিট রোড কাঞ্চন ব্রিজের দিকে গিয়েছে, এটার সাথে প্যারালাল যে বড়ুয়া রোডটা আছে, এই বড়ুয়া রোড ঘেঁষে লেক সিটি কনকর্ডের 100 গজ সামনে হাতের ডানে আমাদের প্রজেক্টটা গুলশানে মোহাম্মদী প্রজেক্ট, যেটা 90 দশকে ঘোষিত। অ্যারাউন্ড 96-7 এর দিকে এটা কার্যক্রম শুরু হয় আনুমানিক। তো সেই সময় থেকে মাটি ভরাট বা এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা জোর করে কারো জমি কেড়ে নিয়ে বা বিক্রি করতে বাধ্য করার যে ব্যাপারটা, একটা জায়গায় সাইনবোর্ড গেড়ে আশপাশে রাস্তা বন্ধ করে, এই ব্যাপারটা মোহাম্মদী হাউজিংয়ের ইতিহাসে নাই। নট আ সিঙ্গেল ইনসিডেন্ট লাইক দ্যাট। আমরা কারোর কাছ থেকে জমি কখনো কেড়ে নিইনি, কারো জমি জোর করে দখল করিনি। এ ব্যাপারে আমরা খুব কনফিডেন্সের সাথে দাবি করতে পারি। তো নবীনগর প্রকল্পর পরপরই বা সমসাময়িক সময় যখন গুলশানে মোহাম্মদী প্রজেক্টটার কাজ এগিয়ে চলছিল, আমরা একে একে বিভিন্ন নিচু জমি, ডোবা জায়গাগুলো জমি মালিকদের কাছ থেকে ন্যায্য দামে কিনে নিচ্ছিলাম এবং আমাদের ভরাটের কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছিলাম। তো সেইভাবে করে বড়ুয়া রোড থেকে 300 ফিটের দিকে এগোচ্ছিলাম এবং প্রায় 300 ফিট পর্যন্ত আমাদের মাটি ফেলা আছে বিভিন্ন সিএসএস এর দাগে। আমরা সেই অনুযায়ী আমাদের লেআউট, আমাদের প্লটিংগুলো করছিলাম। তো এর মাঝখানে যেই প্রাইভেট ল্যান্ড ওনাররা বা ওখানকার স্থানীয়ভাবে যারা বিভিন্ন জমির মালিক, যারা আমাদের কাছে নিচু জমি বিক্রি করতে চান নাই, তাদের জন্য আমাদের প্রস্তাব ছিল, ঠিক আছে আপনি বিক্রি যদি নাও করেন, আপনার জমির মালিক আপনিই থাকবেন, আমরা শুধু প্লটটাকে মানে জমিটাকে ডেভেলপ করে প্লট আকারে আপনাকে আবার গুছিয়ে দেবো, রাস্তাঘাট করবো, এই সুযোগ সুবিধা আপনি আমাদের হাউজিংয়ের সদস্য হিসেবে ব্যবহার করবেন এবং আমাদের একজন সম্মানিত সদস্য হিসেবে থাকবেন। এই প্রস্তাবে রাজি হয়ে যারা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং আমাদের প্লটের সম্মানিত সদস্য হয়েছেন, তারা অদ্যাবধি ওভাবেই আছেন। তো এই যে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে আমরা ন্যায্য দামে কিনে নিয়ে ভরাট করে উন্নয়ন করে প্লট আকারে বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রি করেছি, আরেকটা ওখানকার স্থানীয় ভূমি মালিকদের কাছ থেকে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই জমিগুলো ভরাট করে তাদেরকে প্লট আকারে বুঝিয়ে দিয়েছি এবং আমাদের হাউজিংয়ের সদস্য বানিয়েছি। এভাবে করে আমাদের হাউজিংটা গড়ে উঠেছে। তো রিসেন্ট পাস্টে যমুনা গ্রুপ কিছু জায়গায় ছোট ছোট জমি কিনেছে, যেটা আমাদের প্রজেক্ট এরিয়ার মধ্যেই পড়ে। বিভিন্ন প্রাইভেট ল্যান্ড ওনার থেকে জমি কিনেছে। তো এরকম খণ্ড খণ্ড 2-4 বিঘা জমি কিনে তারা অনেক আগে থেকেই চেষ্টা করেছিল যে এই পুরো প্রজেক্টটাকে গিলে খেয়ে ফেলার জন্য। তাদের যেটা চিরাচরিত অভ্যাস, আমরা মিডিয়া বা অন্যান্য মাধ্যম, সংবাদ মাধ্যম বা আরও বিভিন্ন মাধ্যমে যেটা এত বছর আমরা জেনে শুনে দেখে এসেছি। তো একই জিনিস মিস মনিকা নাজনীন ইসলাম তার বাবার উত্তরসূরি হিসেবে একই রকমভাবে করে চলেছেন বলে আমরা বিশ্বাস করছি এবং এটা স্পষ্ট প্রমাণও আমাদের কাছে আছে। তো গত 18 এপ্রিল যে ঘটনাটা ঘটেছে, এর আগেও যমুনা গ্রুপ এর চেয়েও ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং একজন কন্ট্রাক্টর ওখানে খুন পর্যন্ত হয়েছে যমুনা গ্রুপের পালিত সন্ত্রাসী এবং বিভিন্ন গুন্ডা বাহিনীর দ্বারা। এরপরে আলহাজ সিরাজউদ্দৌলা সাহেব, যিনি এই প্রজেক্টের মূল উদ্যোক্তা বা মোহাম্মদী হাউজিংয়ের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি মানুষের কল্যাণের কথা চিন্তা করে এক সময়ে পিছিয়ে এসেছিলেন এবং ওখানে প্রজেক্ট না করবার সিদ্ধান্ত নিয়েছিলেন যমুনার এই দুর্দন্ত প্রতাপের কারণে। তো পরবর্তীতে এতগুলো গ্রাহকের মানে দুর্দশা, এত ভুক্তভোগীর হাজারি, তারপরে উনি আবারও প্রজেক্টের কাজে মনোযোগ দেন এবং আমরা ডেভেলপমেন্টের কাজ এগিয়ে নিতে থাকি এবং ওখানে আমরা 2015 সালের দিকে একটা
মালিক সমিতি অর্থাৎ প্লট মালিক সমিতি বা একটা অ্যাসোসিয়েশন মতো করি এবং তাদের সঙ্গে একটা চুক্তির আওতায় এসে আমরা চুক্তিবদ্ধ হই। তো 2015 সালের আগ পর্যন্ত 1, 2, 3, 4, 5 প্রায় 7, 8, 9 নাম্বার রোড পর্যন্ত আমাদের প্রপোজ ম্যাপে ছিল, যেটা এখন দেখা যাচ্ছে না দৃশ্যত, কারণ যমুনা 7 নাম্বার রোডের উপরে একটা বড় পাঁচিল তুলে দিয়েছে। তো মাঝখানে অনেকগুলো বছর কিছু অব্যবস্থাপনা, কিছু স্থানীয় লোকের প্রভাব, গুন্ডা বাহিনীর দোর্দণ্ড প্রতাপ, আমাদের কিছু ভেতরগত মানুষের বেইমানি, গাদ্দারি বা কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যাওয়া, এসব নানান প্যারামিটারে যমুনা সুযোগ পেয়েছে এখানে এরকম দখলবাজি চালানোর ডেটার্সে। তো এই অভ্যাসগুলো অনেক সময় ধরে গড়ে উঠবার কারণে এখন ওদের এই পুরোনো অভ্যাসটা যায়নি। তো 18 এপ্রিলের ঘটনায় আসছি আমি। 18 এপ্রিল ওরা যেটা করেছে, আমরা আমাদের প্রাত্যহিক কাজের জন্য আমাদের রুটিন ভিজিট করতে ওখানে গিয়েছি এবং আমাদের প্রজেক্টের পাশেই ভরসা গ্রুপ নামক একটা কোম্পানি, যারা তাদের নিজস্ব ল্যান্ড বিক্রি করে ওখানে 5টি পাইলিং রিগ বসিয়ে বিল্ডিং করছে। তো ভরসা গ্রুপের সাথে আমাদের নিজস্ব জমির কিছু সীমানা নিয়ে অস্পষ্টতা ছিল। আমরা ভরসা গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছি। ওনাদের সঙ্গে আমাদের প্রজেক্ট অফিসে, গুলশান মোহাম্মদী প্রজেক্টের প্রজেক্ট অফিসে, যেটা মেন গেটের সাথে লাগোয়া, ওটাতে বসে আমরা একটা সফল মিটিং করি। আমরা তাদেরকে প্রস্তাব করি যে আপনারা তো মাত্র পাইলিংয়ের কাজ শুরু করেছেন, আপনারা ভবিষ্যতে বিল্ডিং করে ফেললে পরে সীমানা নিয়ে জটিলতা হোক, এটা আমরা কেউ চাইবো না। তো ভালো, এখনই আমরা একটা যৌথ সার্ভের মাধ্যমে সীমানা চিহ্নিত করে আপনাদের জায়গায় আপনারা কাজ করেন, আমরা আমাদের জায়গায় থাকি। তাদের প্রস্তাবে রাজি হয়েছেন এবং তারা আমাদেরকে পাল্টা প্রস্তাব দিয়েছেন যে যে দুজন প্রতিনিধি এসছেন তারা তো কমিটির তরফ থেকে এসছেন, পুরো কমিটিকে শুক্র শনিবার বা ছুটির দিনগুলোতে পাওয়া যাবে। সেক্ষেত্রে সবার সাথে আলোচনাটা হলে এটা ফলপ্রসূ হবে। ওখানে সরকারের উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা আছেন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারাও আছেন এবং বেশ নামজাদা লোকজনই জড়িত আছেন। তো আমি বা আমরা আমার ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদেরকে সায় দিলাম, ঠিক আছে আমরা এমনটাই করবো। এরকম কিছু রুটিন মিটিং শেষ হওয়ার পর আমরা সাইট ভিজিটে গেলাম, আমাদের বিভিন্ন রোডগুলো ঘুরে ঘুরে আমরা প্লটগুলো দেখছিলাম এবং ওখানে যে জঙ্গল বা আশপাশে যে পরিবেশ, এগুলোকে আরো কিভাবে সুন্দর করে দ্রুত কাজ শুরু করা যায় এই নিয়ে আমরা পরিকল্পনা করছিলাম। আমাদের সাইট ম্যাপ সাথেই ছিল। হঠাৎ করে জাহাঙ্গীর নামে এক লোক এখানে এসে উপস্থিত হয় এবং কিছু লাঠিসোঁটা সহ তার সাথে সিকিউরিটি পোশাক পরিহিত, যমুনার লোগোওয়ালা সিকিউরিটি পোশাক পরিহিত খাকি রঙের চিকন চিকন বাঁশের লাঠি নিয়ে ওরা 1 নম্বর রোডের পেছন দিক দিয়ে জড়ো হওয়া শুরু করে। এ সময় আমার একজন স্টাফ আমাকে এই কথাটি জানায়। জানা মাত্র প্রথম জাহাঙ্গীর যে কথাটা বলে, আইকোট আনকোট, আমি আসি, সমস্যা নাই। তো আমি একটু অবাক হলাম, আমার ঘর, আমার বাড়ি, আমার প্রজেক্ট, আমি আসি সমস্যা নাই বলতে সে কি মিন করছে অ্যাকচুয়ালি, অ্যান্ড হু ইজ হি ইভেন? তো আমি জিজ্ঞেস করলাম যে সমস্যা নাই বা সমস্যা কি আছে? তো বললো কোনো সমস্যা নাই, আমি দেখতেছি। এরপর সে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল এবং ফোনে এই একই কথা রিলে করছিল যে আমি আছি, কোনো সমস্যা নেই, দেখতেছি। ঠিক আছে ম্যাডাম। এখন ম্যাডাম বলতে সে কাকে অভিহিত করেছে আমার জানা নেই, আমি নাম্বারটা দেখিনি। কিছুক্ষণ পরে সে ফোনে আরো একজনের সাথে কথা বলছিল এবং স্যার স্যার বলে কথা বলছিল। তো একটা পর্যায়ে আমাকে বললো আপনি সেনাবাহিনীর? তো আমি বললাম হ্যাঁ আমি সেনাবাহিনীর।